কোটা ইস্যুতে উত্তাল ঢাবি ক্যাম্পাস, মুখোমুখি অবস্থানে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। মুক্তিযুদ্ধের চেতনায় লক্ষ্য, ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার দাবি করেছে শিক্ষার্থীরা, বললেন প্রধানমন্ত্রী। পেনশন স্কিম কার্যকর 1 বছর পেছালেও স্থায়ী সমাধানের দাবিতে অনড় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। আজও হয়নি ক্লাস পরীক্ষা। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, নতুন সংকট, নদী ভাঙন, ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। এবং জয়পুরহাটে অভাবে পড়ে গত 20 বছরে কিডনি বিক্রি করেছেন অন্তত 500 মানুষ। মানবেতর দিন কাটছে ভুক্তভোগীদের। দর্শক দেখছিলেন দেশ জনপথ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কোটা সংস্করণ আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উত্তরপাড়ার আবাসিক হল হিসেবে খ্যাত ৭১-এর সামনে থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে মল চত্বর ও কলা ভবন এলাকায়। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরপাড়ার হল ৭১-এর সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রলীগ অবস্থান নেয় হলের ভেতরে। এ সময় দুই দিক থেকেই ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর আগে দুপুর 12টার পর থেকে রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী যোগ দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা ইতিহাস জানলে নিজেদের রাজাকার পরিচয় দিত না। তিনি বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামীম আক্তারের রিপোর্ট। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্মসম্পদের ব্যবস্থাপনার পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে 10টি বিভাগের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ এপিএ বাস্তবায়ন করে 2023-24 অর্থ বছরে বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অধিকার করে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত করতে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতিবাজদের সংখ্যা কম হলেও সমাজে এদের প্রভাব বেশি, যার দায় পড়ে সরকারের ওপর। কারণ হচ্ছে আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে যেন সরকারের সমস্ত যে অর্থ ব্যয় হয় বা যে কার্যক্রম হয় তাতে যেন গতিশীলতা আসে, পাশাপাশি একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স, এবং এটা বাস্তবায়ন করা। এ সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারি বাড়াতে হবে। কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই শ্রাবণ ভাদ্র মাসেই কিন্তু বন্যাটা বেশি দেখা দেয়, কারণ প্রথমে উত্তর দিকে আর ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকে। সেদিকে মাথায় রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, কাজে খাদ্য উৎপাদন আমাদের বৃদ্ধির সাথে সাথে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা যেন কারো কাছে আমাদের হাত পাততে না হয়। এ সময় রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে দুঃখ প্রকাশ করে সরকার প্রধান বলেন, তারা কি ৭১ সালে এই হলের ইতিহাস জানে না? পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে
71 সালে 25শে মার্চ কী ঘটেছিল সেখানে? 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের মাটি মানুষের রাজনীতির কথা মনে করিয়ে সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার পরামর্শ দেন। কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে কোনো ধরনের অপতৎপরতা চালালে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তায় হোসেনি দালাল ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। এদিকে পবিত্র আশুরা উদযাপনে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন আছে বলেও জানান তিনি। চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয়, সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা 1 বছর পেছালেও আজও আন্দোলন থেকে সরে আসেনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে হয়নি কোনো ক্লাস পরীক্ষা। শিক্ষকরা বলছেন, এটি নিয়ে স্থায়ী সমাধান হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন কর্মবিরতি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 15 দিন ধরে পূর্ণ কর্মবিরতি পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত শনিবার এ নিয়ে শিক্ষকদের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে গতকাল রোববার জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ 1 বছর পিছিয়ে 2025-এর জুলাইয়ে সার্বজনীন পেনশন স্কিম বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে। শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে সোমবার কর্মবিরতি চালিয়ে যান শিক্ষকরা। পূর্ণ কর্মবিরতির অংশ হিসেবে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করেন তারা। সরকার তাদের দাবি না মানায় আন্দোলন থেকে সরে আসা সম্ভব হয়নি বলে জানান শিক্ষকরা। ময়মনসিংহে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। সাধারণ জনগণ এবং বেসরকারি কর্মকর্তাদের অবসরকালীন সুরক্ষা দেওয়া। তবে শিক্ষকদের উপরে এই স্কিমের প্রভাব খুবই নেতিবাচক হবে বলে আমরা বিশ্বাস করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15তম দিনের মতো পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সোমবার শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। শিক্ষকদের সর্বাত্মক আন্দোলনে অচল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ধারাবাহিকভাবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই আন্দোলন করেন তারা। দাবি পূরণ হওয়া না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। দেখা যাক এখন আমাদের ফেডারেশন নেতৃবৃন্দ কি বলে। যদি কোনো সুরাহা হয় তাহলে আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই, আর না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এর গভীরতা এবং ব্যাপকতা দিন দিন বাড়বে, কমবে না। আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে এই আন্দোলন না, কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন না। আমাদের এই আন্দোলন আমরা স্বাধিকারের আন্দোলন, বিশেষ শিক্ষকদের আত্মমর্যাদার আন্দোলন। ফলে এই
দাবি না মানা হলে এই আন্দোলন চলতে থাকবে, সর্বাত্মক কর্মবিরতি চলতে থাকবে এবং আরও বেগবান হবে, আন্দোলন জোরদার হবে। সরকার যদি এখন আমাদের দাবি মেনে নেয় বা ইতিবাচক কোনো ভূমিকা পালন করে তাহলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব, কারণ আমাদের জায়গা আসলে শ্রেণীকক্ষ, আমাদের জায়গা গবেষণাগার। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে অভাবের তাড়নায় গত 20 বছরে কিডনি বিক্রি করেছেন অন্তত 500 মানুষ, কিন্তু দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করা অনেকেই পাননি তাদের প্রতিশ্রুত অর্থ। এতে অভাব দূর হওয়া তো দূরের কথা, বর্তমানে চরম অর্থনৈতিক দুর্দশায় দিন কাটছে তাদের। সেই সঙ্গে কিডনি বিক্রি করা বেশিরভাগ মানুষই কর্মক্ষমতা হারিয়ে এখন ভুগছেন নানা শারীরিক জটিলতায়। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। আমি 2011 সালে ভুল করে নিজে এই অঙ্গটা বিক্রি করছি ভাই, করে নিজেই তো খুব একটা বিপদে পড়ে গেছি, এখন কোনো কাম কিছু করতে পারতেছি না। জয়পুরহাটের মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের বাসিন্দা শাহারুল ইসলাম একসময় ঢাকায় সংসার চালানোর মতো ভালো বেতনের চাকরি করতেন তিনি, কিন্তু দালালের ফাঁদে পড়ে হঠাৎ নেন ভুল সিদ্ধান্ত। 2011 সালে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে ও পরিবারের সচ্ছলতা ফিরবে, দালালদের এমন প্রলোভনে বিক্রি করে ফেলেন নিজের কিডনি। এখন কর্মক্ষমতা হারিয়ে বিভিন্ন রোগে দুর্বিষহ দিন কাটছে তার। প্রলোভনের কারণে এই ভুলটা করেছি, সবার কাছে অনুরোধ করবে এই কাজ যেন আমার মতো কেউ ভুল না করে। শাহারুলের মতো এমন কয়েকশো ভুক্তভোগী জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামে। সহজ সরল দরিদ্র অসহায় মানুষকে স্বপ্ন দেখানো হয় কিডনি বিক্রি করে ফেরাবেন পরিবারের সচ্ছলতা, কিন্তু ভাগ্যের চাকা আর ঘোরেনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, করতে পারছেন না ভারী কাজও। স্বপ্ন ছিল বাড়িঘর কর্ম, বিয়ে হলো, বাচ্চা ভালো মন্দ খাওয়া, বাচ্চা ঘর করামো, এই স্বপ্ন ছিল। স্বপ্ন নেই, স্বপ্ন ভেঙে গেছে। আমরা যে অপরাধী কাজ করছি সামাজিকভাবে অপরাধ, মহান আল্লাহর কাছে অপরাধী আমরা সেজে গেছি। যাদের কিছুই নাই তাদেরও দিন পথ যাচ্ছে, কিন্তু আমরা লোভের কারণে বা লোভের বশবর্তী হয়ে এই ধরনের পথে পা বাড়াচ্ছি। 5 লাখ থেকে 15 লাখ টাকার প্রলোভনে 2005 সাল থেকে বিভিন্ন সময়ে প্রায় 500 মানুষ কিডনি বিক্রি করেছেন, কিন্তু কিডনি বিক্রির আইন বৈধতা না থাকায় চুক্তি অনুযায়ী টাকা পাননি ভুক্তভোগীরা। এখন ঋণের বেড়াজাল ও লোকলজ্জার ভয়ে কেউ ঘর ছাড়া, বিভিন্ন রোগে হারিয়েছে নিজের স্বাভাবিক কর্মক্ষমতা। মানবেতর জীবনে এখন সরকারি সহযোগিতা চান তারা। শারীরিকভাবে সমস্যা মানে হলো ভারী কাজ করতে গেলে একটু ব্যথা করে, অনেক ব্যথা করে। সরকার যদি বলে যে সাহায্য করে তাহলে আমি কিছু একটা করতে পারবো, কিবা গরু বাছুর কিবা একটা বাড়ি ঘর করতে পারবো। এখন তো এটা করার পর তো কোনো মানুষ ভালো থাকতে পারবে না, এটা করার পর কোনো মানুষ ভালো থাকতে পারে না বা পারবে কোনোদিনই। আমি আমার লাস্ট চাওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের মতো আর কেউ যেন এই ভুল কাজ না করে বা এই অপরাধের পথে কেউ যেন না পা বাড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও মানুষকে নানাভাবে সচেতনতার কারণে বর্তমানে কিডনি বিক্রি বন্ধ আছে জানিয়ে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার পক্ষ থেকে বা উপজেলা পরিষদের পক্ষ থেকে যতখানি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমি সেই সুযোগ সুবিধাগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষকে সবসময় দিয়ে আসছি এবং ভবিষ্যতে আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গেল কয়েক বছরে যারা দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করে শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। তারা যদি এখন কোন রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ খোলা আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের সেবায় যথাযথ চেষ্টা করবে। একসময় কিডনির হাট হিসেবে পরিচিত এই উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে দালালরা গা ঢাকা দিয়েছে বলে জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল চুরির অপবাদে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর থেকে ওই নারী সহ তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। সহকর্মী মেহেদিনুর পরশের তথ্যচিত্রে সলমা জাহানের ডেস্ক রিপোর্ট। মোবাইল চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূর উপর এভাবেই চালানো হয় নির্যাতন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামে ঘটে এমন ঘটনা। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের 51 সেকেন্ডের এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ওই গ্রামে শারমিন আক্তারকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে মুখে কাপড় বেঁধে লাঠি দিয়ে মারধর করছে বিষ্ণুপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসাক মিয়া।
ও ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সহ বেশ কয়েকজন। কেবল মারধরি নয়, গায়ে ঢালা হয় গরম পানীয়। ঘটনার পর গত 13 জুলাই রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত ওই 2 ইউপি সদস্য সহ 4 জনের নাম উল্লেখ করে 8 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বিজয়নগর থানায়। হারুনের বউ আইসে পর আমার বলতেছে তুই নাকি আমার বাড়ি থেকে আমার মোবাইল নিয়ে আসছে। পরে আমি কে কইছে কই মুখে কইছে তাহলে লো আমার লগে তাহলে আয় দেন। 2-3 মহিলারা ইয়া করেছে না, চিল্লাচিল্লি করে সবাই আমার হাত ধরে লাইছে। ইসাক নাম্বারে কইতাছে মুখ গামছা বানাবে, ইসাক নাম্বারে আমার মুখে গামছা বাইন্দা গরম পানি আন গরম পানি আন। পরে গরম পানি না পরে হুসুনি আমার হাতের মাঝে জাতাদা ধরছে, জাতাদা ধরে কইতাছে হেরে যতক্ষণ গরম পানি ডালতারস। আর আমার ভিডিও কইরা সেটা নিয়ে দেই ফেসবুকে ইউটিউবে ছাইরা দিছে। এই জন্য আমি আইন প্রশাসনের কাছে গেছি। এদিকে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। সে আমার বউর হারা সন্ধ্যামূল্য ধরেছে, ধরে সেটা মারধর করছে, করার পরে মারধর করে ভিডিও করছে, ভিডিও করে সেটা এটা ফেসবুকে ছাড়ছে। বিচার তো চাই, এখন বিচার চাই, এটা মারছে হারা বিচার চাই। মহিলারা মারতে পারে না, মহিলারা পুরুষ মানছে মারাটা অন্যায়। সাবেক জনপ্রতিনিধি বর্তমান জনপ্রতিনিধি হয়ে যেভাবে একজন নারীকে নির্যাতন করছে, এটা অত্যন্ত অমানবিক এবং একটা ঘৃণ্যতম কাজ। এ ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়ে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। তারা দীর্ঘদিন যাবৎ মহিলাকে নানানভাবে নানান ছলনায় প্রস্তাব দিয়ে আসছিল। মহিলা রাজি না হয় তাকে সুযোগ মতো বা একটা ঘটনার প্রেক্ষিতে বা কোনো একটা ছতা ধরে তাকে উক্ত ঘটনাটা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। সম্পৃক্ত 2 জন আসামিকে সাথে সাথে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আরও আসামিরা পলাতক আছে, আমরা মামলা তদন্ত অব্যাহত রেখেছি। ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 বছর পেরিয়ে গেলেও দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের জমি অধিগ্রহণ বাস্তবায়ন হয়নি। কাজ থেমে থাকায় বিপাকে পড়েছেন জমির মালিকরা। আশ্বাস থাকলেও বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের রিপোর্ট। 2020 সালে নদী ভাঙন রোধে দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প পাশ হয় একনেকে। 1351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। এই প্রকল্পের অধীনস্থ এলাকায় 90 বিঘা জমি অধিগ্রহণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়, যার আওতায় পড়ে 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও 4 শতাধিক বসতবাড়ি। রয়েছে বিভিন্ন কাঁচা পাকা ভবন, সেই সাথে প্রকল্প এলাকায় পড়েছে অসংখ্য গাছও। কিন্তু অধিগ্রহণের নোটিশে সীমাবদ্ধ থাকে এই প্রকল্প। 4 বছরেও শুরু হয়নি কাজ। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও জমি এ প্রকল্পের অধিগ্রহণ হলেও এখনো ক্ষতিপূরণের কোনো অর্থই পায়নি এলাকাবাসী। আজ দীর্ঘদিন যাবৎ একবার করার কারণে এদের জমি এবং ঘরবাড়িগুলো যার যেরকম ছিল ঠিক সেরকমই আছে, অর্থাৎ কেউ কোনো মেরামত করতে পারতেছে না। ঘর বাড়ি ওই ঝড় বৃষ্টি এলে ভাঙিয়েছিল, 5 বাচ্চা নিয়ে ওই বৃষ্টির ভিতরে থালায়, কিন্তু এটা হারতে পারতেছি না। আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না, আমাদের সাইডে নদী আসছে, আমরা এক যে ভাঙ্গে চলে যাবো তাও যাইতে পারতেছি না। এই ঝুরি বাতাসে ভাঙে যায়, টিন লাগাইতে পারতেছি না। সরকার নিয়ে যাবে, টাকা পয়সা দিবে না, একার পরে সব লিখে নিয়ে গেছে। উপরন্তু ভূমি অধিগ্রহণের কারণে স্থানীয়রা মেরামত করতে পারছে না নিজেদের বসতবাড়ি। বন্ধ আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ধসে পড়ছে বিভিন্ন কাঁচা পাকা ভবন। এতে নিজেদের স্থাপনায় কোনো পরিবর্তন করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পদ্মাপাড়ের মানুষ। জমি বিক্রি করতে পারতেছি না, একটা গাছ কাটতে পারতেছি না, আমরা একটা ঘর সারতে পারতেছি না। প্রায় 150 দোকান আছে, সমস্ত দোকানের যত ভাড়াটিয়া ছিল সব দোকান খালি করে তারা অন্য জায়গায় চলে গেছে। এই যে দোকানদার গিরা 4-5 বছর ধরে ক্ষতি। একজন একটা মেয়ে বিয়ে দিবে পারতেছে না, বাড়ি নাই, বাড়ি ঘর দরজা ভাঙা। প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া হলে দায়সারা জবাব দেন প্রকল্প সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ড যে ডিজাইনটা দিছে, ডিজাইনটা আগে বুয়েটে বেটিং হবে, বেটিং হওয়ার পরে তখন এটা আপনার পানি উন্নয়ন বোর্ড একটা এস্টিমেট দিবে ওরা, তখন রিভাইজ এস্টিমেটটা হতো আমরা যেটা আরডিবি রিভাইজ হবে তখন উঠতে পারে আর কি। যে বর্তমানে যে চাপ আছে সে অনুযায়ী একটা সমীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী ঘাট কিছু ছেড়ে দিয়ে যাতে আমাদের মানে ব্যাংক প্রোটেকশনের দৈর্ঘ্যটা কমিয়ে কিছু করা যায় কিনা, খরচটা কমানো যায় কিনা সেই ব্যাপারে। দ্রুত জমির মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন হোক প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সিরাজগঞ্জে আসামিকে ধরতে গিয়ে খালে ঝাঁপ দিয়ে ডুবে মারা গেছেন রেজাউল করিম নামের এক পুলিশ উপমহাপরিদর্শক। পুলিশ জানায় ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে ডাকাতি করে আসামি নাজমুল ও তার সহযোগীরা। মামলা দায়ের হলে সোমবার সকালে নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর সকাল 10:30টার দিকে তাকে সঙ্গে নিয়ে ডাকাতির মালামাল উদ্ধার করতে যায় পুলিশ। পথে হাটি কুমরুল এলাকায় গাড়ি থেকে খালে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে সে। এ সময় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক রেজাউল করিমও আসামিকে ধরতে খালে ঝাঁপ দেয়। তবে নাজমুল সাঁতরে পালিয়ে গেলেও পারে উঠতে পারেননি রেজাউল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক পর্যায়ে আসামি নদী সাঁতরিয়ে পালানোর চেষ্টা করে এবং সে যখন চেষ্টা করে তখন আসামির পিছনে পিছনে সেও চেস করে এবং আমাদের সাব ইন্সপেক্টর সেও নদীতে ঝাঁপ দেয়। ছোট্ট নদী ছিল কিন্তু তারপরেও সে একটু স্থূলকার ছিল আমার মনে হয় এবং আমরা এক পর্যায়ে সে সম্ভবত পানিতে যখন ঝাঁপ দেয় তখন সে সাঁতরিয়ে তীরে ওঠে, কিন্তু তীরে ওঠার পর সে আবার পানিতে যখন হাঁটু পানি পায় সেখানে আবার সে পানিতে পড়ে যায়। পাহাড়ে হাতির বাধাহীন চলাচল নিশ্চিতে খাগড়াছড়িতে গঠন করা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। শুধু তাই নয়, হাতির আকস্মিক আক্রমণ থেকে পাহাড়িদের রক্ষায়ও কাজ করবে এই টিম। সেই সঙ্গে ফসল ও গাছ রক্ষায়ও কাজ করবে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের গড়া এই রেসপন্স টিম। সহকর্মী অপু দত্তের তথ্যচিত্রে সালমা চাহানের ডেস্ক রিপোর্ট। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। প্রাকৃতিক নিয়মে প্রতিটি প্রাণী সুন্দর ও আকর্ষণীয় তার নিজস্ব পরিবেশে। তবে অভয়ারণ্য নষ্ট হয় মানুষের বসত বাড়িতে বেড়েছে হাতির উৎপাত। বন্য হাতি ফসলের ক্ষতির পাশাপাশি ঘটাচ্ছে প্রাণহানিও। তবে মানুষ ও হাতির এমন বৈরী পরিস্থিতিতে এগিয়ে এসেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এরই মধ্যে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির 5টি বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে গড়ে তুলেছে এলিফ্যান্ট রেসপন্স টিম। এসব প্রাণীর জীবন সুরক্ষার পাশাপাশি হাতির অবস্থান জানিয়ে ক্ষয়ক্ষতি এড়াতেও সতর্ক করে তারা। হাতি যখনই আমাদের এলাকায় আসে আমরা সবসময় হাতির জন্য একটু নিরাপত্তা কিভাবে লোকজন থাকবে বা ক্ষতিগ্রস্ত না করবে এই বিষয় নিয়ে আমরা পরামর্শ দিই, লোকজনকে সতর্ক করি। হাতি ক্ষতি করতে পারবে কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না, এরকম করে মানুষের সতর্ক বা সব এলাকায় আমরা জানাই দিই। অতীতেও হাতির এই যে অসুখ হয়েছে আমরা একে একে 2টো হাতিকে 2 ধরে চিকিৎসা করেছি। আমরা এই এলাকাতে হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি। বন্য হাতির পাল ধানের জমি, সবজি, ফলজ বাগানের ক্ষতি এবং মানুষের প্রাণহানি ঘটলে যাচাই বাছাই করে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে জানায় পাবলাখালী রেঞ্জের এই কর্মকর্তা। প্রজেক্টটিকে যদি আমরা 5 বছর চালিয়ে নিতে পারি আমার মনে হয় যে এই বনের ইয়েও বাড়বে, মানও বাড়বে এবং মানে ভেজিটেশন পুনরুদ্ধার হবে। এদিকে বন বিভাগ বলছে হাতিকে বনাঞ্চলে ফেরানো সহ স্থায়ী সমাধানের লক্ষ্যে কাঁচা লং বন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। স্টেক হোল্ডারের যদি কোনো অ্যাসেটের ক্ষতি করে থাকে সেক্ষেত্রে সে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে। সেই সাথে কাউকে যদি আহত করে থাকে তাহলে পাবে 1 লক্ষ টাকা এবং যদি কোনো কারণে নিহত হয়ে যায় হাতি দ্বারা অথবা বন্য প্রাণী দ্বারা তাহলে সে পাবে 3 লক্ষ টাকা। এ পর্যন্ত 108 জন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমরা ক্ষতিপূরণ তুলে দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে বন্য হাতি রয়েছে 260টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। গৃহকর্মী পেশায় নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহীর এক হোটেলে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় গোলটেবিল বৈঠকের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রশিদুল হাসান। অন্যান্যদের মধ্যে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, সুজনের রাজশাহীর সভাপতি শফিউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি। বৈঠকে গৃহকর্মীর জন্য মানসম্মত পরিবেশ এবং আত্মমর্যাদা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার দাবি তুলে ধরা হয়। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে নিহত হয়েছেন 2 বাংলাদেশি নাগরিক, আহত হয়েছেন 1 জন। রোববার বিকেলে নাজিরের গাঁও কাওয়ারটুক
1253 নং পিলারের ওপারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাইরাগ করবালটুক গ্রামের আলী হোসেন ও কাউসার আহমেদ। জানা যায় তারা সীমান্তের ওপার থেকে মালামাল নিয়ে আসার জন্য রোববার ভারতে প্রবেশ করে। বিকেল 3টার দিকে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে তারা। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন নামের আরেকজন। তাকে পরিবারের লোকজন চিকিৎসকদের কাছে নিয়ে গেছেন। পুলিশ ও বিজিবি জানায় মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। দেশে আনার প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জে মাদক সেবনের টাকা না দেয়ায় কাজলী আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মাসুম। সকালে বন্দর উপজেলার উলাক এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় মাদক সেবনে জড়িয়ে বেকার হয়ে পড়ে মাসুম। এরপর থেকেই মাদক সেবনের টাকা না দিলে প্রায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। সবশেষ সোমবার সকালে টাকা না দেয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলীকে কুপিয়ে জখম করে মাসুম। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মাইওয়ান গ্রুপের আয়োজনে বিজনেস এক্সপ্লোর সামিট 2024 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ময়মনসিংহে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের নিজস্ব ফ্যাক্টরিতে দিনব্যাপী এই বিজনেস সামিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত 6 মাসের বিক্রয় বিক্রয়োত্তর সেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পর্যালোচনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান রাজ, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।